আমরা আমাদের দেশ নিয়ে কনসার্ন হবো, সেটাই স্বাভাবিক, কিন্তু তার সত্ত্বেও তারপরেও বলতে হয় যে আমাদের পাশের দেশ নিয়ে কনসার্ন হতে হয়। তার কারণ আমরা আজ যাই পরিবর্তন করতে পারি, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। যদি ধরুন আমেরিকায় কোনো ঘটনা ঘটলো, তাতে আমার দেশ যেভাবে তার দাগ কাটবে আমার দেশে, তার থেকে বরঞ্চ বাংলাদেশ বা ধরুন পাকিস্তান বা ধরুন চীন বা ধরুন শ্রীলঙ্কা বা ধরুন মায়ানমার, সেখানে যদি কোনো ঘটনা ঘটে আমার দেশে প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে তারা আমার প্রতিবেশী রাষ্ট্র। আমাদের মানে যে ভৌগোলিক অবস্থান সেখানে সাপেক্ষে পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের একদমই ভালো নয়, মানে সেরকম নয়। সুসম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সময় সম্পর্কের চড়াই উতরাই হতে থাকে। চীনের ক্ষেত্রেও সম্পর্কে চড়াই উতরাই রয়েছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা সুসম্পর্ক বিভিন্ন সময় বজায় থেকেছে। যদি বাংলাদেশের যে ধর্মীয় উৎপীড়ন যদি আপনি বলতে থাকেন, সেটা নিশ্চিতভাবেই ঘটেনি, এ কথা কেউ বলবে না, নিশ্চিতভাবে ঘটে। যেমনভাবে আমাদের ভারতবর্ষেও বিভিন্ন সময় হয়তো বা ঘটে, কিন্তু বাংলাদেশের হয়তো মাত্রা বেশি। সেই জন্য আমরা তো এই জিনিসই চাইবো যে ভারতবর্ষ কূটনৈতিকভাবে ভারতবর্ষের পররাষ্ট্র রাষ্ট্রনীতি এমনভাবে তারা গ্রহণ করুক বা গৃহীত হোক, যাতে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের, যে প্রতিবেশী রাষ্ট্রের উপরে এই চাপ তৈরি করার মতো ভারতবর্ষের যথেষ্ট সম্ভাবনা তৈরি আছে। তারপরেও যদি না পারে, সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে ভারতবর্ষের নাগরিকদের মধ্য থেকে, যারা পররাষ্ট্রনীতির নির্ধারণের ক্ষেত্রে যারা বর্তমানে শাসক দল, তারা কি ফেল করছে কিনা। আবার তাদের লোকজনই আবার দেখবেন হাওয়া গরম করছে। আসলে এই সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা, মানে বলতে পারেন, মানে সুবিধা। এরা হচ্ছে যে ওই সাম্প্রদায়িক রাজনীতি যদি বাংলাদেশে হয়, এরাও একটু উদ্বুদ্ধ হয় যে দেখো ওখানে মুসলমান একটা দল হিন্দু দলকে মারছে, অতএব আমাদেরও চলো একটু সাম্প্রদায়িকতার আগুনে আমাদের একটু রুটি সেঁকতে হবে। এই সাম্প্রদায়িকতার আগুনে রুটি সেঁকার একটা উপযুক্ত প্রেক্ষাপট খুঁজছে। দেখুন আবার কে কার সাথে মিলে আছে। সাম্প্রদায়িক রাজনীতি রুটি যারা সেঁকতে চাইছেন তাদের বলবো যে ঘৃণা সকলের জন্যই থাকুক, যারা এই সাম্প্রদায়িক বিশ্বাস ছড়ায়। সে বাংলাদেশেও যে বিশ্বাস ছড়ায় তার জন্য ঘৃণা থাকুক, ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়ায় তার জন্য ঘৃণা থাকুক। বিধানসভা ভোটের আগে আম, মানুষকে দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, বিশেষ করে সম্প্রতি আরজিকর কাণ্ডের কথা যদি বলি, আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ উঠেছিল, সিপিএম সহ বিভিন্ন বিরোধী দল এবং সঙ্গে জনগণ এমন প্রতিবাদ তুলেছিল, তারপরেও কোনো রকম প্রতিবাদের কোনো আজ কিন্তু উপনির্বাচনে পড়লো না, বিপুল ভোটে জয়যুক্ত হলো তৃণমূল। কিভাবে? দেখুন, এটা এটা তো মানে দলীয় কোনো আন্দোলন ছিল না, না সিপিএম এর আন্দোলন ছিল, না বিজেপির আন্দোলন ছিল। এটা নিশ্চিতভাবে সেখানে হয়তো সিপিএম বেশি সংখ্যায় ছিল, হয়তো অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতি, মানে সমর্থক সদস্য নেতা, যেমন ধরুন এই আরজিকর কাণ্ডে, যেমন ধরুন কাণ্ডের বলতে পারেন, যেমন ওই লাশ নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে দেখবেন মীনাক্ষী মুখোপাধ্যায় করতামরা তারা আটকেছে। তাদের তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে বিভিন্নভাবে। সিপিএম এর সমর্থক, দরদি, নেতা, কর্মী, তারা বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছে। এটা হয়েছে, কিন্তু তার সঙ্গে এটা আপনি কখনোই বলতে পারবেন না বা বলা উচিত নয় যে এটা একটা দলীয় আন্দোলন ছিল না। ফলে আপনি যদি এইটা ভাবেন যে আরজি করের ফলে দলগতভাবে কেউ সুবিধা পাবে, এটা হওয়াটা স্বাভাবিকও ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণভাবে উপনির্বাচনগুলোতে কি হয়, যে যে দল শাসন ক্ষমতায় থাকে তারাই সাধারণভাবে জয়যুক্ত হয়। এর যে ব্যত্যয় ঘটে না তা নয়, ব্যত্যয় ঘটে, যেমন বাইরন বিশ্বাস, যেমন বামেদের আমলে মদন মিত্র, মানে আমি ব্যত্যয় ঘটে, কিন্তু তার অর্থ এই নয় এটাই নর্মাল ট্রেন্ড। তৃতীয় আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন তৃণমূলের আমলে ভোট হয় কোথায়। যেদিন উপনির্বাচন দিন সেদিনই তৃণমূল কংগ্রেসের একজন নেতা মারা গেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। তাহলে সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। সন্ত্রাসের আবহে যদি ভোট হয়, তাহলে আপনি মানে এই ক্লেম করছেন কি করে যে এই ভোটটা একেবারে শান্তিপূর্ণ ভোট ছিল এবং যা রেজাল্ট হয়েছে তার রিফ্লেকশন দেখা গেছে? এটা কখনোই সম্ভব নয়। ফলে এই অ্যানালিসিস আপনার যাওয়াই উচিত নয়, বা এই রেজাল্টের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন না। তার কারণ হচ্ছে এটা উপনির্বাচন ছিল এবং সেটা শান্তিপূর্ণ ছিল না।